আমন্ত্রণ দীপ্ত রাতের সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। রাজধানীতে 2 দিনের সেমিকন্ডাক্টর জাতীয় সম্মেলনের উদ্বোধন। এই শিল্প হতে পারে দেশের জন্য অন্যতম সম্ভাবনাময় অর্থনৈতিক খাত, বললেন প্রধানমন্ত্রী। পোশাক শিল্পের পরে সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের জন্য আরেকটি সম্ভাবনায় অর্থনৈতিক গন্তব্য। দিনাজপুর, ঝিনাইদহ, ফেনীতে ভারতীয় বিএসএফ এর পুশিং চেষ্টা ব্যর্থ করে দিল বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। বাড়ানো হয়েছে নজরদারি। বগুড়ার মহাস্থানগড়ে সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক এলাকায় বেআইনি স্থাপনা নির্মাণের চেষ্টা। আপত্তি জানিয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চিঠি, বিষয় গড়িয়েছে আদালতে। মহাস্থান আমাদের অত্যন্ত গৌরবজনক একটা প্রত্ন অঞ্চল। 15 ফিটের ভিতরেও, তার বাইরে 15 ফিটের ভিতরেও কেউ কিছু হাত দিতে পারবে না। অপরিশোধিত শিল্প বর্জ্য, প্লাস্টিক সহ গৃহস্থালির আবর্জনা সরাসরি নদীতে ফেলায় হুমকিতে পানি, পরিবেশ ও জলজ প্রাণী। ছড়িয়ে পড়ছে নানা রকম রোগ ব্যাধি। এবং ভয়াবহ দাবানলে বিপর্যস্ত ফ্রান্স ও স্পেনের বেশ কয়েকটি অঞ্চল। 2 লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। মাদ্রিদে জরুরি অবস্থা জারি। ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় ককরোচ জনতা পার্টির 1 সপ্তাহের আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আজ দুপুরে তিনি সরে দাঁড়ান। এই ঘটনাকে শিক্ষার্থীদের বিজয় আখ্যা দিয়েছেন ককরোচ পার্টির প্রধান অভিজিৎ দীপকে। সরকার সব দাবি মেনে নেওয়ায় আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। 3 মে ভারতে মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। এর জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লিতে আন্দোলন শুরু করে নবগঠিত ককরোচ জনতা পার্টি সিজেপি। সময় যত গড়ায় যন্তর মন্তরে ততই বড় হয় জমায়েত। 20 জুলাই পুলিশের দমনপীড়নের কারণে তীব্র হয় আন্দোলন। ভারতের বিভিন্ন অংশে দাবানলের মতো ছড়িয়ে পড়ে দিল্লির এই বিক্ষোভের উত্তাপ। তরুণ তরুণীদের আন্দোলনকে সমর্থন দিয়ে মাঠে নামে কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল ও নানা শ্রেণী পেশার মানুষ। ফলে আন্দোলন নতুন মাত্রা পায়। টানা 7 দিন ধরে উত্তাল থাকে ভারতের বিভিন্ন অঞ্চল। পৃথক বিক্ষোভ কর্মসূচি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগের দাবি তোলে কংগ্রেস। এই অবস্থায় বড় ধরনের চাপের মুখে পড়ে বিজেপি সরকার। পরিস্থিতি সামাল দিতে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। অবশেষে শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। এই খবরে যন্তর মন্তরে উল্লাসে ফেটে পড়েন আন্দোলনকারীরা। শিক্ষামন্ত্রীর পদত্যাগকে ছাত্র সমাজের ঐক্যবদ্ধ লড়াইয়ের বিজয় হিসেবে আখ্যা দিয়েছেন ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। এমনকি তরুণ তরুণী ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দিল সে ধন্যবাদ করনা চাহতা হুঁ। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর আরও 3টি দাবি জানায় ককরোচ জনতা পার্টি। এগুলো হলো 20 জুলাই শিক্ষার্থীদের উপর দমনপীড়ন চালানো, পুলিশ সদস্যদের জবাবদিহিতার আওতায় আনা, বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার এবং প্রশ্ন ফাঁসের ঘটনায় যেসব পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন তাদের প্রত্যেকের পরিবারকে 1 কোটি রুপি করে ক্ষতিপূরণ দিতে হবে। এসব দাবিও সরকার মেনে নেয় আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয় ককরোচ জনতা পার্টি সিজেপি। তৌহিদুর রহমান, দীপ্ত, বার্তা কক্ষ। এবার দেশের খবর। তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্প দেশের জন্য আরও একটি সম্ভাবনাময় অর্থনৈতিক গন্তব্য হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রাজধানীতে 2 দিনের সেমিকন্ডাক্টর জাতীয় সম্মেলনের উদ্বোধন শেষে তিনি বলেন, 2030 সালের মধ্যে বাংলাদেশ সেমিকন্ডাক্টর শিল্প থেকে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা পূরণে সক্ষম হবে। আধুনিক প্রযুক্তির হৃৎপিণ্ড হিসেবে পরিচিত সেমিকন্ডাক্টর শিল্প এমন একটি প্রযুক্তি খাত যেখানে মোবাইল ফোন, কম্পিউটার, গাড়ি ও অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রে ব্যবহৃত মাইক্রোচিপ বা ইন্টিগ্রেটেড সার্কিট তৈরি করা হয়। শনিবার সকালে রাজধানীর নব থিয়েটারে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিয়ার সামিট 2026-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন যৌথ উদ্যোগে 2 দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনকে আগামীর প্রযুক্তি নির্ভর বাংলাদেশ বিনির্মাণের কারিগরদের মিলন মেলা হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী। বলেন, বিশ্ব সেমিকন্ডাক্টর বাজার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। মার্কেটে প্রবেশ করার জন্য বাংলাদেশের সামনে একটা অপার সম্ভাবনা এবং সুযোগ বিদ্যমান। আমি দৃঢ়ভাবে আশা করি 2030 সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্প থেকে রফতানি আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, ইনশাল্লাহ বাংলাদেশ সেটা পূরণ করতে সক্ষম হবে, যেটি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। পোশাক শিল্পের পরে সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের জন্য আরেকটি সম্ভাবনায় অর্থনৈতিক গন্তব্য। সরকার সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার ভিত্তিক খাত হিসেবে বিবেচনা করছে উল্লেখ করে এই খাতকে ত্বরান্বিত করতে সরকারের গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। বর্তমান সরকার ইতিমধ্যে সেমিকন্ডাক্টর শিল্পের জন্য পরিবেশ তৈরিতে সর্বাত্মক পরিকল্পনার বাস্তবায়নের কাজ শুরু করেছে। বিনিয়োগ বান্ধব নীতি, কর সুবিধা, বন্ডের সুবিধা প্রদান এবং বিশেষায়িত অবকাঠামো নিশ্চিত করতে সরকার প্রতিনিয়ত চেষ্টা করছে কাজ করার জন্য। বিদ্যমান যে সকল হাইটেক পার্ক আছে, এগুলোকে আধুনিকরণের পাশাপাশি একটি বায়োটেক পার্ক নির্মাণেরও পরিকল্পনা আমরা করছি। এই সম্মেলনের মাধ্যমে গবেষণা উদ্যোগ, বিনিয়োগের সুযোগ এবং উদ্ভাবনী চিন্তার জন্ম হবে, যা দেশের প্রযুক্তি খাতকে আরও এক ধাপ এগিয়ে নেবে বলে আশা প্রকাশ করেন সরকার প্রধান। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের 3 জেলার সীমান্ত দিয়ে অন্তত 22 জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির কঠোর অবস্থান সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। শনিবার ভোর 4:30টার দিকে দিনাজপুরের বিরামপুর সীমান্তে 9 নারীকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবি ও স্থানীয়রা বাধা দিলে বিএসএফ তাদেরকে ফিরিয়ে নেয়। এতে সীমান্ত এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনার পর সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে। ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে 6 জনকে পুশিনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। এছাড়া ফেনীর পরশুরাম সীমান্তে 7 জনকে পুশিন চেষ্টা চালায় বিএসএফ। তবে বিজিবির কঠোর অবস্থানের মুখে সেই চেষ্টাও ব্যর্থ হয়। জুলাইকে অবহেলা করে বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা AKM শামসুল ইসলাম। আজ রাজধানীর রাওয়া ক্লাবে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, মেজর সিনহা হত্যাকাণ্ড থেকে শুরু করে বিডিআর হত্যা সহ সকল হত্যাকাণ্ডের বিচার করবে বর্তমান সরকার। এর জন্য সময় প্রয়োজন। শনিবার রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে ফিরে দেখা জুলাই অভ্যুত্থান 2024 শীর্ষক এক বিশেষ স্মৃতিচারণ ও স্মরণ সভার আয়োজন করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাওয়া। জুলাই অভ্যুত্থানে আহতদের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা। এই আহতদের জন্য, এই আহতদের পাশে দাঁড়ানোর জন্য, এই শহীদ পরিবারদের পাশে দাঁড়ানোর জন্য এটা শুধুমাত্র আমার আপনার দায়িত্ব না, এই রাষ্ট্রের সকল নাগরিকের দায়িত্ব এই আহত এবং শহীদ পরিবারদের পাশে এসে দাঁড়ানো। আমাদের শহীদ মিনার আছে, আমাদের 71-এর লাখো শহীদের স্মরণে নবীনগর স্মৃতিসৌধ আছে। আমি মনে করি উনি সরকারের একজন উপদেষ্টা হিসাবে এই জুলাই স্মৃতিস্তম্ভ তৈরি করার ব্যাপারে একটা পদক্ষেপ নেবেন। সরকার জুলাইকে ধারণ করেই রাষ্ট্র বিনির্মাণ করতে চায় জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা। মেজর সিনহা হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড এবং আমাদের অনেক ভাইদেরকে সিস্টেমেটিক্যালি মারা হয়েছে। আমাদের সরকার এই সব বিচারের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। জুলাইকে অবহেলা করে, জুলাইকে অস্বীকৃতি জানিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়া যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। আমরা আপনাদের কাছে অঙ্গীকার করতে পারি, সরকার জুলাইয়ের যে স্পিরিট এবং আদর্শ আছে সেটাকে পুরোপুরি ধারণ করেই আমরা আমাদের সমাজকে বিনির্মাণ করতে চাই। ফ্যাসিস্ট আমলে অবহেলিতদের অধিকার ফিরিয়ে দিতে সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি। সর্বদা অঙ্গীকারবদ্ধ। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।
বগুড়ার মহাস্থানগড়ের সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক এলাকায় সম্প্রতি একটি স্থাপনা নির্মাণ শুরু হয়। জেলা পরিষদ এতে অর্থ বরাদ্দ দেয়, কিন্তু প্রত্নতাত্ত্বিক জায়গায় অনুমতি ছাড়া এই ধরনের কাজ বেআইনি। প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই নির্মাণ কাজে আপত্তি জানিয়ে জেলা প্রশাসককে আইনগত ব্যবস্থা নিতে চিঠি দেওয়ার পর কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি গড়িয়েছে আদালতে। মহাস্থানগড় বাংলার প্রাচীনতম এবং বৃহত্তম প্রত্নতাত্ত্বিক নিদর্শন। প্রায় ২৫০০ বছরের পুরনো এই স্থানটি প্রাচীন পুণ্ড্রবর্ধন রাজ্যের রাজধানী পুণ্ড্রনগর হিসেবে পরিচিত ছিল। মৌর্য, গুপ্ত, পাল ও সেন রাজত্বের ঐতিহাসিক ধারাবাহিকতা এবং প্রাচীন বাংলার নগর সভ্যতার প্রথম উন্মেষ ঘটেছিল এই স্থানটিতে। খ্রিস্টপূর্ব ৩য় শতক থেকে ১৫০০ শতক পর্যন্ত বিভিন্ন সময়ে এই স্থানটি সমৃদ্ধ নগরী ও রাজধানী হিসেবে ব্যবহৃত হয়েছে। মহাস্থানগড়ে রয়েছে হযরত শাহ সুলতান বলখি মাহিসাওয়ার রাহমাতুল্লাহি আলাইহির মাজার। জেলা পরিষদের অর্থায়নে মাজার সংলগ্ন এলাকায় বিশ্রামাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। প্রত্নতত্ত্ব অধিদপ্তর এতে আপত্তি জানায়। বিষয়টি বর্তমানে আদালতে গড়িয়েছে। সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক এলাকায় এ ধরনের নির্মাণ কাজ করার আগে তাদের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। পাশাপাশি পুরাকীর্তি সংরক্ষণ আইন এবং উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী এ ধরনের নির্মাণ কাজের সুযোগ নেই। ২০১০-১২ সালের দিকে যে হাইকোর্ট থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল প্রত্নস্থানটি সুরক্ষিত রাখার জন্য, যে সকল নির্দেশনা দেওয়া হয়েছিল, যেগুলোর পরিপ্রেক্ষিতে আমরা আমাদের জেলা প্রশাসক মহোদয় বরাবর প্রত্নস্থানটি সুরক্ষার কাজে সহযোগিতা করার জন্য একটি পত্র দিয়ে তার কাছে সহযোগিতা করতে বলি এবং স্যার এই বিষয় করে একটা ব্যবস্থা নিয়েছেন। বিষয়টি বন্ধ আছে। মহাস্থান আমাদের অত্যন্ত গৌরবজনক একটা প্রত্ন অঞ্চল এবং প্রাচীনতম নগর, যেখানে গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব যুগে। 2011-12 দিকে একটা বড় ঝামেলা হয়েছিল যে তখনকার মাজার কমিটি তারা এখানে মহাস্থানগড়ের ভেতরেই মহিলাদের জন্য একটা বিশ্রামাগার করবে বলে খনন শুরু করে, কিন্তু তারা জানে না বা জানলেও মানে না বোধ হয়। নর্মাল একটা আইন সবাই মানার উচিত বা মানতে বাধ্য বলবো, সেটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক যে অঞ্চল আছে সেই অঞ্চলের থেকে অন্তত 15 ফিটের ভিতরেও, তার বাইরে 15 ফিটের ভিতরেও কেউ কিছু হাত দিতে পারবে না। ২০১২ সালে উচ্চ আদালতও এ প্রত্নতাত্ত্বিক এলাকা সংরক্ষণে একাধিক নির্দেশনা দিয়েছেন। ববিন রহমান, দীপ্ত সংবাদ, বগুড়া। আগামী ২৮ জুলাই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, উদ্ভিদ ও প্রাণী জগতের সুরক্ষা, জীববৈচিত্র্য হ্রাস ও দূষণের মতো পরিবেশগত হুমকি সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়। বাংলাদেশের প্রাণ প্রকৃতি নিয়ে দীপ্ত সংবাদ ধারাবাহিক প্রতিবেদন প্রচার করছে। আজ থাকছে নদী দূষণ নিয়ে প্রতিবেদন। অপরিশোধিত শিল্প বর্জ্য, প্লাস্টিক, রাসায়নিক সার ও গৃহস্থালির আবর্জনা সরাসরি নদীতে ফেলার কারণে দেশের বিভিন্ন অঞ্চলের পানির গুণগত মান ও জলজ পরিবেশ হুমকির মুখে পড়ছে। নদী দূষণের প্রভাবে জলজ প্রাণীর মৃত্যু, মানুষের নানা রোগব্যাধি সহ পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে প্রতিনিয়ত। অন্যদিকে জলবায়ু পরিবর্তনের কারণে দেশের দক্ষিণের জেলাগুলোতে বাড়ছে লবণাক্ততা, কমছে চাষযোগ্য জমির পরিমাণ। নদী দখল ও দূষণের ফলে প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জ শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া শীতলক্ষ্যার পানির রং কুচকুচে কালো হয়ে গেছে। বিশেষজ্ঞরা জানান, পানিতে জীববৈচিত্র্য টিকে থাকার জন্য ন্যূনতম 4.5 মিলিগ্রাম অক্সিজেন থাকা প্রয়োজন, কিন্তু শীতলক্ষ্যার পানিতে আছে মাত্র 0.1 মিলিগ্রাম। প্রতিদিন প্রায় 20 কোটি লিটার শিল্প কারখানার বিষাক্ত বর্জ্য এই নদীতে পড়ছে। রয়েছে হোটেল, রেস্তোরাঁ, বাসাবাড়ির পয়ঃবর্জ্য, গৃহস্থালির বর্জ্য, পলিথিন ও প্লাস্টিক সহ নৌযানের বর্জ্য, আর নদীটির দখল তো আছেই। আমরা ছোটবেলায় যখন দেখতাম তখন সুপেয় ছিল, তখন খুব ভালো ছিল পানি। কারণে বিভিন্ন বজ্র পড়ছে, যার কারণে পানিটা দূষিত হচ্ছে। আর এই পানি নিষ্কাশন করে দিব গার্মেন্টসের ডাইঙের পানি নিষ্কাশন করে সারবো, এটা ভিতরে
যাতে এটা পানি পরিষ্কার থাকে। পরিবেশবিদ ও নগর পরিকল্পনাবিদরা বলছেন, দূষণ রোধে অপরাধী প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করে আইনের আওতায় আনার কোনো বিকল্প নেই। চতুর্দিকে যদি আমরা ইটিপিটাকে সেন্ট্রাল ইটিপি করে ফেলতে পারি নদী পথে, তাহলে কিন্তু শীতলক্ষার উপর কোনো প্রভাব পড়ে না। এদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাবে দক্ষিণের জনপদ বরগুনায় লবণাক্ততা বাড়ছে। এতে ব্যাহত হচ্ছে কৃষিকাজ, কমছে চাষযোগ্য জমির পরিমাণ ও জমির উর্বরতা। প্রতি বছর বেড়িবাঁধ ভেঙে বহু এলাকা লোনা পানিতে তলিয়ে যায়, ফলে লবণাক্ততার পরিমাণ দিন দিন বাড়ছে। সেই সাথে কমছে চাষযোগ্য কৃষি জমি। সেচের জন্য খাল বিলে মিলছে না পর্যাপ্ত পানি, সংকট রয়েছে সুপেয় পানিরও। আর বাপদাদার আমল থেকে যা দেখছি, তিনটা ফসল দিত, তো কৃষি খরচ হইতো, বদলার পয়সা হইতো। এখন তো স্যার এই লবণাক্ত পানিতে আমাদের কৃষি হয় না। 2 সিজনের, এক সিজনে খরা আর এক সিজনের বৃষ্টি, কিন্তু খরার সময় দেখা গেছে বৃষ্টি হইতেছে, এমন বৃষ্টি ফসল নষ্ট হয়ে যায়। এই সমস্যার দ্রুত সমাধান না হলে খাদ্য নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়তে পারে মনে করেন বিশেষজ্ঞরা। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। কে হচ্ছেন দেশের 23তম রাষ্ট্রপতি? এটি এখন রাজনীতির অন্যতম আলোচনার বিষয়। সাধারণ মানুষ কেমন রাষ্ট্রপ্রধান দেখতে চান? দীপ্ত টিভির নিয়মিত আয়োজন জনতার কথায় থাকছে সেই প্রসঙ্গ। গতকাল শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন শাহাবুদ্দিন চুপ্পু। তারপর থেকে সকল জল্পনা কল্পনা এই রাষ্ট্রপতির পদকে ঘিরে। আগামী রাষ্ট্রপতি কে হচ্ছেন আর সাধারণ মানুষ কেমন রাষ্ট্রপতি চান? সবার জন্য কাজ করবে, জনগণ মানে ওনাকে ভালোবাসবে, সেরকম একজন লোক চাচ্ছি। ভালো হওয়া উচিত, ভালো হওয়া উচিত। বাংলাদেশে যে মনে করেন আপনাকে হলো সুন্দরভাবে দেখে রাখবে, জনগণের জন্য কাজ করব, এরকম লোকই দরকার। পছন্দ অপছন্দ থাকতেই পারে, তবে যাতে মেজরিটি পার্সেন্ট ওনাকে সমর্থন করে এবং ওনার যে গত জীবনে যে রাজনৈতিক যেই কার্যকলাপ সেগুলো যাতে মোটামুটিভাবে জনগণের সাথে জনগণের কাছে গ্রহণযোগ্যতা আছে, এমন ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসাবে নির্বাচন করা উচিত। জনগণের সুযোগ সুবিধা এবং মানুষ কি চায় সে অনুযায়ী দেশ পরিচালনা করবে, এরকম রাষ্ট্রপতি আমাদের বাংলাদেশের প্রত্যেকটি মানুষ মানে কাম্য করি আমরা। তো আমরা দেশের ভিতরে এরকম একটা রাষ্ট্রপতি চাই যে জনগণের নিয়ে কথা বলবে, জনগণের সুখ দুঃখ নিয়ে কথা বলবে। প্রকৃতির সঙ্গে বদলে যায় মানুষের জীবন, তাই এর সাথে সহ অবস্থান নিশ্চিতের মাধ্যমে কিভাবে তৈরি হতে পারে অন্তর্ভুক্তিমূলক পাবলিক স্পেস, সেই ভাবনা উঠে এসেছে স্থপতি সায়াকা ইকবাল মেঘনা ও শুভ্র শোভন চৌধুরীর স্থাপত্য চর্চায়। রাজধানীর বেঙ্গল গ্যালারিতে আয়োজন করা হলো ডায়ালগ ইন কো এক্সিস্টেন্স শিরোনামে তাদের শিল্প প্রদর্শনী। জনসমাগম হয় এমন জায়গায় কেবল ইট পাথরের স্থাপনা নয়, বরং প্রকৃতি ও মানুষের সহ অবস্থান নিশ্চিত করা জরুরি। এমন ভাবনা থেকেই স্থাপত্যের নতুন সম্ভাবনা নিয়ে ঢাকার বেঙ্গল শিল্পালয়ে শনিবার শেষ হল ডায়ালগ ইন কো এক্সিস্টেন্স শিরোনামে স্থাপত্য শিল্প প্রদর্শনী। এ আয়োজনে স্থপতি সায়াকা ইকবাল মেঘনা ও শুভ্র শোভন চৌধুরীর দীর্ঘ সময়ের স্থাপত্য চিন্তা, চর্চা ও দর্শনের প্রতিফলন ঘটেছে। প্রদর্শনীতে এমন পাবলিক স্পেসের ভাবনা তুলে ধরা হয়েছে যেখানে যে কেউ বিশ্রাম নিতে পারেন, অপেক্ষা করতে পারেন, আড্ডা দিতে পারেন কিংবা কিছুটা সময় প্রকৃতির কাছাকাছি কাটাতে পারেন। খুবই ইনোভেটিভ মনে হয়েছে, মানে এরকম এক্সিবিশন আসলে দেখা যায় না খুব একটা। এই কাজগুলো খুবই ইন্সপায়ার্ড করে এবং অবশ্যই এখানে আসলে আমাদের অনেক ভালো লাগে। এখানে ডিজিটাল একটা ব্যাপার ছিল, যেখানে ডিজিটাল ওয়েতে এটা বোঝানো হয়েছে, আবার ন্যাচারাল এনভায়রনমেন্টও ছিল। স্থপতিরা বলেন, প্রদর্শনীর লক্ষ্য এমন পাবলিক স্পেসের ধারণা সামনে আনা যা হবে আরও অন্তর্ভুক্তিমূলক, জলবায়ু সহনশীল। গণপরিসর কেমন হতে পারে সেটা নিয়ে আমাদের অনেক দিন ধরেই আমরা এটা নিয়ে কাজ করছি। নেচারের সাথে মিলিয়ে একটা স্পেস কিভাবে কাজ করতে পারে, একটা স্পেস কিভাবে ন্যাচারাল এনভায়রনমেন্টের সাথে মিলে মিশে কাজ করতে পারে। আমরা এমন কিছু ম্যাটেরিয়াল বা উপাদান ইউজ করি, এসব জিনিস করার ক্ষেত্রে ব্যবহার করি যেটা মানুষের সাথে খুব সহজে এই সম্পর্ক তৈরি করতে পারে। বৃষ্টি, বাতাস, আলো, আর্দ্রতা কিংবা পানির মতো প্রাকৃতিক উপাদানের সঙ্গে স্থাপত্যের সম্পর্ক কিভাবে তৈরি হতে পারে তারই নানা উপস্থাপন দেখা যায় প্রদর্শনীতে। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার দেশের আরও কিছু আলোচিত খবর নিয়ে সংবাদ সংক্ষেপ।
বঙ্গভবন ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাজধানীর গুলশানে তার নিজের বাসভবনে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা ও রঙের কাজ। শুক্রবার পদত্যাগ করেন দেশের 22তম এই রাষ্ট্রপতি। জলাবদ্ধতার কারণে কুমিল্লা সরকারি মহিলা কলেজে এইচএসসি পরীক্ষা নেওয়ায় 7 শিক্ষককে বদলি করেছে মাওসী। এই সিদ্ধান্তের প্রতিবাদে আজ মানববন্ধন করেছেন কলেজটির শিক্ষার্থীরা। এ সময় বদলি করা শিক্ষকরা আন্দোলন থামাতে শিক্ষার্থীদের অনুরোধ করেন। 50 পিস ইয়াবাসহ নরসিংদীর রায়পুরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ইসমাইল আল রাজীবকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার তুলাতুলি মোড় থেকে তাকে আটক করা হয়। সুন্দরবনের আন্ধারমানিকে আবার দেখা গেল বাঘ। শুক্রবার দুপুরে চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক ইকো ট্যুরিজম কেন্দ্রে বাঘটি ঘুরে বেড়ায়। বনকর্মীরা মোবাইল ফোনের ক্যামেরায় এই দৃশ্য ধারণ করেন। ভয়াবহ দাবানলে বিপর্যস্ত হয়ে পড়েছে ফ্রান্স ও স্পেনের বেশ কয়েকটি অঞ্চল। স্পেনের রাজধানী মাদ্রিদের আশপাশে দাবানল ছড়িয়ে পড়ায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার। এরই মধ্যে দুই দেশ মিলিয়ে এখন পর্যন্ত 2 লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে ফের ভয়াবহ দাবানলে পড়ছে কানাডার বোস্টন বার এলাকা। স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। খেলার খবর। নভেম্বরে ঢাকায় হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপের লোগো উন্মোচন করা হলো। আজ রাজধানীর একটি হোটেলে এই উপলক্ষে আয়োজন করা হয় অনুষ্ঠান। বাংলাদেশ দলের হেড কোচ বলেন, ঘরের মাঠে টুর্নামেন্টের সুযোগ কাজে লাগাতে চান তিনি। দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের এবারের আয়োজক বাংলাদেশ। রাজধানীর একটি হোটেলে শনিবার জমকালো আয়োজনের টুর্নামেন্টের লোগো উন্মোচন করল সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাটেল সাফ চ্যাম্পিয়নশিপ 2026-এর লোগো উন্মোচন করেন। টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব দেয় সাফ কর্মকর্তাদের ধন্যবাদ জানান বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। And with all of your support and our support, inshallah, we will make this competition a great one. To finish, I would like to say, সবার আগে ফুটবল, সবার আগে বাংলাদেশ। এরপরে গণমাধ্যমে মুখোমুখি হন বাংলাদেশ হেড কোচ। তিনি মাঠের লড়াইয়ে নিজেদের প্রস্তুতির কথা তুলে ধরেন। এটি আমাদের ঘরের মাঠেই হবে, যা আমাদের জন্য বাড়তি অনুপ্রেরণার। আর এই সুযোগ কাজে লাগিয়েই ট্রফি জিততে চাই। সমগ্র জাতি আমাদের দিকে তাকিয়ে থাকবে। উই হ্যাভ এ বিগ রেসপন্সিবিলিটি, কিন্তু আমরা আসলে মাঠে সেটা প্রমাণ করতে চাই যে আমরা সব থেকে বেটার। অনেক আগে আমরা সাব চ্যাম্পিয়ন হয়েছি, ইন বিটুইন আমরা হইতে পারি নাই। তো আমি মনে করি যে এই অপরচুনিটি আমরা কোনোভাবে মিস করতে চাই না। নভেম্বরের 4 থেকে 17 তারিখ 7টি দেশের অংশগ্রহণে ঢাকায় হবে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। সংবাদ শেষ করব নজরুল নাট্যোৎসবের খবর দিয়ে। প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আজ শুরু হয়েছে 4 দিনের নাট্যোৎসব। প্রথম দিন নাটকের পাশাপাশি জাতীয় কবির কালজয়ী অনেক গান পরিবেশন করা হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উপলক্ষে নজরুল চর্চা কেন্দ্র বাঁশরী আয়োজন করে 4 দিনের নাট্যোৎসব। শনিবার বিকেলে অনুষ্ঠান উদ্বোধনের আগে শিল্পকলা একাডেমির নাট্যশালায় নজরুল বন্দনায় ভক্তির আবহ তৈরি করেন শিল্পীরা। শিল্পীদের সঙ্গে তাল মিলিয়ে জাতীয় কবির কালজয়ী সব গান গাইতে থাকেন নজরুল অনুরাগীরা। সন্ধ্যা 7টার পর শুরু হয় মূল আয়োজন। মোমবাতি প্রজ্বালন করে নাট্যোৎসব উদ্বোধন করেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইসরাফিল শাহীন। প্রথম দিনের আয়োজন শেষ হয় নজরুল রচিত বনের মেয়ে পাখি নাটকের মাধ্যমে। 28 জুলাই পর্যন্ত চলবে এই উৎসব। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। এর সাথে শেষ করব দীপ্ত রাতের সংবাদ। শিরোনামগুলো জানাবো আরো একবার। রাজধানীতে 2 দিনের সেমিকন্ডাক্টর জাতীয় সম্মেলনের উদ্বোধন। এই শিল্প হতে পারে দেশের জন্য অন্যতম সম্ভাবনাময় অর্থনৈতিক খাত, বললেন প্রধানমন্ত্রী। পোশাক শিল্পের পরে সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের জন্য আরেকটি সম্ভাবনায় অর্থনৈতিক গন্তব্য। দিনাজপুর, ঝিনাইদহ, ফেনীতে ভারতীয় বিএসএফের পুশিং চেষ্টা ব্যর্থ করে দিল বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। বাড়ানো হয়েছে নজরদারি।
বগুড়ার মহস্থানগড়ে সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক এলাকায় বেআইনি স্থাপনা নির্মাণের চেষ্টা, আপত্তি জানিয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চিঠি, বিষয় গড়িয়েছে আদালতে। মহস্থান আমাদের অত্যন্ত গৌরবজনক একটা প্রত্ন অঞ্চল। 15 ফিটের ভিতরেও, তার বাইরে 15 ফিটের ভিতরেও কেউ কিছু হাত দিতে পারবে না। অপরিশোধিত শিল্প বর্জ্য, প্লাস্টিক সহ গৃহস্থালির আবর্জনা সরাসরি নদীতে ফেলায় হুমকিতে পানি, পরিবেশ ও জলজ প্রাণী, ছড়িয়ে পড়ছে নানা রকম রোগ ব্যাধি। এবং ভয়াবহ দাবানলে বিপর্যস্ত ফ্রান্স ও স্পেনের বেশ কয়েকটি অঞ্চল, 2 লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে, মাদ্রিদে জরুরি অবস্থা জারি। এ ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।